আমরা এই ভিডিওটির মাধ্যমে ক্লাস 10 ভূগোল বিষয়ে ম্যাপ পয়েন্টিং, যেটা মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই জরুরি, তার খুঁটিনাটি জানব। ভারতের মানচিত্রের চারপাশে প্রতিবেশী দেশগুলোর নাম আমাদের উল্লেখ করতে হবে। বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান। এই প্রতিবেশী দেশগুলো খুবই কাছাকাছি রয়েছে আমাদের অনেক অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল। আমরা এই অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সীমান্তবর্তী হিসেবে বিবেচনা করি। সীমান্ত সংক্রান্ত নানান সমস্যার সম্মুখীন এই অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হয়ে থাকে। পশ্চিমবঙ্গ আমাদের অঙ্গরাজ্য, যেখানে আমরা বসবাস করি, তার প্রতিবেশী দেশ হলো ভারতের প্রতিবেশী দেশ এবং পশ্চিমবঙ্গের পাশেই রয়েছে বাংলাদেশ, নেপাল এবং ভুটান। এই দেশগুলি সংক্রান্ত যে সমস্যা সীমান্তে ঘটে থাকে, পশ্চিমবঙ্গকে তার মুখোমুখি প্রথমেই হতে হয়। তো সেই হিসেবে আমরা কিছু তথ্য বাড়তি জেনে নিচ্ছি। প্রতিবেশী দেশগুলোর পাশে কোন কেন্দ্রশাসিত অঞ্চল ও অঙ্গরাজ্যগুলি রয়েছে। আফগানিস্তানের পাশে রয়েছে লাদাখ, বাংলাদেশের পাশে রয়েছে পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, অসম রাজ্য। ভুটান প্রতিবেশী দেশ, তার পাশে রয়েছে আমাদের অঙ্গরাজ্যগুলি অরুণাচল প্রদেশ, অসম, সিকিম, পশ্চিমবঙ্গ। লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, সিকিম, চীনের সন্নিকট সীমান্তবর্তী অংশে। মায়ানমারের সীমান্তবর্তী অংশে অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। নেপালের সীমান্তবর্তী অংশে সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড। পাকিস্তানের সীমান্তবর্তী অংশে লাদাখ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, গুজরাট, রাজস্থান। শ্রীলঙ্কার পাশে যদিও পকপ্রণালী এবং মান্নান উপসাগর রয়েছে, কিন্তু সন্নিকটেই রয়েছে তামিলনাড়ু। শ্রীলঙ্কার অনেক অধিবাসী তামিলনাড়ুতে বসবাস করেন এবং তামিলনাড়ু থেকে অনেক মানুষ শ্রীলঙ্কায় গিয়ে বসবাস করেন। মালদ্বীপ, তার খুব কাছে রয়েছে লাক্ষাদ্বীপ। তো এই প্রতিবেশী দেশগুলো নাম আমাদের একটু জানতে হবে। অনেক ক্ষেত্রেই আমরা প্রশ্নতে এই প্রতিবেশী দেশগুলোর নাম উল্লেখ করে থাকি বা দিয়ে থাকা হয়। অবশ্যই এগুলোকে মনে রাখতে হবে। সাথে সাথে এবার পয়েন্টিং শুরু করি। সেখানেও বাড়তি কিছু তথ্য রয়েছে প্রত্যেকটাতে। প্রথমে বিন্ধ্য পর্বত তার চিহ্নিতকরণ করতে হবে। এই বিন্ধ্য পর্বত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য আমরা জেনে নেব, যেগুলো ছোট প্রশ্ন, শূন্যস্থান পূরণ এসবের ক্ষেত্রে লাগে। বিন্ধ্য পর্বত ভারতের এক অন্যতম স্তূপ পর্বত। এর সর্বোচ্চ শৃঙ্গ সদ্ভাবনা শিখর, উচ্চতা 752 মিটার, দৈর্ঘ্য প্রায় 1200 কিলোমিটার এবং এর দুটি শাখা রয়েছে, কাইমুর ও ভারনার। পরের পয়েন্টিংয়ে যাব এবার। কৃষ্ণা নদী আগে চিহ্নিতকরণ করে নিই। কৃষ্ণ নদী পূর্ববাহী নদী, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ নদী। এর দৈর্ঘ্য প্রায় 1400 কিলোমিটার। পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর, যেটা মহারাষ্ট্রে অবস্থিত, মহাবালেশ্বর থেকে উৎপত্তি লাভ করে পূর্ববাহিনী হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এবং অবশ্যই মোহনায় বদ্বীপ তৈরি করেছে। পূর্ণা, গিরনা, বেরি, ভাগুর ইত্যাদি এর উপনদী। পয়েন্টিং।
গারো খাসি জয়ন্তিয়া পাহাড়, এটা খুবই ইম্পর্ট্যান্ট। মেঘালয় মালভূমি অংশে অবস্থিত, মেঘালয় রাজ্যের অন্তর্ভুক্ত। পয়েন্টিং করে চিহ্নিতকরণ করতে হবে। এবার জেনে নিই এই পাহাড় সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য। উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য মেঘালয়, যেখানে গারো খাসি জয়ন্তিয়া পাহাড় অবস্থান করছে। মেঘালয় মালভূমির অন্তর্ভুক্ত এটি। ভৌগোলিক এবং ভূতত্ত্ববিদরা মনে করেন যে এই মালভূমি দাক্ষিণাত্য মালভূমির একটি অংশ। মাঝখানে গঙ্গা নদী প্রবাহিত হয়ে গিয়ে দুটিকে আলাদা করে দিয়েছে। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নকরেক, উচ্চতা 1412 মিটার, যেটা মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ নামেও পরিচিত। পরের পয়েন্টিংয়ে যাব। এশিয়ার দীর্ঘতম গিরিপথ, যেটা ভারতের গর্ব, ভারতে এটি অবস্থিত। সাম্প্রতিক তৈরি হওয়া লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের জম্মু কাশ্মীর এবং লাদাখের সীমানায় এর অবস্থান। পাহাড় বলা ভুল, পর্বত কেটে পর্বতের ভেতর দিয়ে এই পথটি তৈরি করা হয়েছে। অত্যধিক দুর্গম অংশ, সেনাবাহিনীদের কৃতিত্ব রয়েছে এর মধ্যে। জজিরা গিরিপথ এশিয়ার দীর্ঘতম গিরিপথ, লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে এর অবস্থান। শ্রীনগর কার্গিল লে জাতীয় সড়কের প্রায় 11,578 ফুট উচ্চতায় প্রায় 14 কিলোমিটার দীর্ঘ এই গিরিপথ। এর দ্বারা 3.5 ঘন্টার পথ 15 মিনিটের দূরত্বে পরিণত হয়েছে। দেশের সুরক্ষার ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। ভিডিওটি সাবস্ক্রাইব করতে মোটেই ভুল করবে না। পরবর্তী সময়ে এই সংক্রান্ত আরও অনেক ভিডিও পাওয়া যাবে। সাবস্ক্রাইব করা থাকলে সহজেই জানতে পারবে যে কী ভিডিও তৈরি হয়েছে। দেখা না দেখা পরের কথা, কিন্তু কখনো কখনো তোমার প্রয়োজনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যেতে পারো। কোলেরু হ্রদ, এটি একটি স্বাদু জলের হ্রদ, অন্ধ্রপ্রদেশে অবস্থিত, পূর্ব উপকূলের অন্তর্ভুক্ত। গঙ্গা এবং কৃষ্ণা বদ্বীপের মাঝামাঝি অংশের অবস্থান। এটা তৈরি করা হ্রদ কোলেরু। এর বিস্তার প্রায় 308 বর্গ কিলোমিটার। বছরের অধিকাংশ সময় এখান থেকে জল সংগ্রহ করা হয় এবং অনেক পরিযায়ী পাখি এই হ্রদে আমরা দেখতে পাই। বাস্তুতন্ত্রের দিক থেকে এর গুরুত্ব অপরিসীম। পরের পয়েন্টিংয়ে যাই। ভারতের একটি 400 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। ভারতে অনেক অংশ রয়েছে যেখানে 400 সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত হয়। মৌসুমি বৃষ্টিপাত সংঘটিত হয় মৌসুমী ঋতুতে, সেটা ঘটে থাকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। তো তার মধ্যে একটি অঞ্চলকে আমি চিহ্নিত করলাম। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল বরাবর বিস্তৃত, পশ্চিম উপকূল বরাবরই এর বিস্তার আরব সাগরের উপকূল ভাগে।
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখার প্রভাবে এখানে এই অংশে ভারী বৃষ্টিপাত হয়। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধা পেয়ে শৈলক্ষেপ প্রকৃতির বৃষ্টিপাত ঘটানোর ক্ষেত্রে এই অঞ্চলটি তৈরি হয়েছে। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল বরাবর মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখার প্রভাবে বছরে 400 সেন্টিমিটার অধিক বৃষ্টিপাত হয়। এছাড়াও চেরাপুঞ্জি মৌসিনরাম পূর্ব হিমালয়ের বিস্তীর্ণ অংশে এই বৃষ্টিপাত যুক্ত অঞ্চল আমরা দেখতে পাই। ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল। লোহিত মৃত্তিকা বা লাল মাটি আমরা বলতে পারি। ল্যাটেরাইট মাটি আর লোহিত মাটি দুটোর মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। আমরা অনেক জায়গাতেই বিক্ষিপ্তভাবে দেখতে পাই। প্রাচীন শিলা গঠিত অঞ্চলে গভীর অববাহিকা সংগঠিত হলে এই মাটি তৈরি হয়। তার মধ্যে একটি অঞ্চলকে চিহ্নিত করা হলো। অবশ্যই কোথায় করা হলো সেই অংশটাকে উল্লেখ করে দিতে হবে। প্রায় 11% এলাকায় 3.5 লক্ষ বর্গ কিলোমিটার অংশে আমরা লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল দেখতে পাই ভারতের। তার মধ্যে তামিলনাড়ু, কর্ণাটকের কিছু অংশ, দক্ষিণ পূর্ব মহারাষ্ট্র, উত্তর পূর্ব অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের দক্ষিণ অংশ, পশ্চিমবঙ্গের রাঢ় সমভূমি অঞ্চল এবং উত্তর পূর্বে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় প্রভৃতি রাজ্যে আমরা এই লাল মাটি দেখতে পাই। অধিক উষ্ণতা এবং আর্দ্রতার প্রভাবে আগ্নেয় রূপান্তরিত শিলায় এই ধরনের মাটির বিকাশ ঘটে এবং গভীর আবহবিকার অর্থাৎ দীর্ঘদিন ধরে অনেক গভীরতা পর্যন্ত আবহবিকার প্রক্রিয়া কার্যকরী হলে এই মাটি তৈরি হয়। আমরা তার মধ্যে চিহ্নিত করেছি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের কিছু অংশকে নিয়ে। যে অংশকে আমরা চিহ্নিত করলাম সেটাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে। পাওয়ার পয়েন্টিংয়ে যাব। মরু উদ্ভিদ অর্থাৎ মরু অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় তাকে আমরা মরু উদ্ভিদ বলি। মরু ও মরুপ্রায় অঞ্চলের বিকাশ ঘটে। কাঁটাযুক্ত গাছ, ঝোপ এই উদ্ভিদের বৈশিষ্ট্য এবং বিক্ষিপ্তভাবে হয়। রাজস্থানের মরুস্থলী, পাঞ্জাব, হরিয়ানা ও গুজরাটের প্রায় মরু অঞ্চলে, আরাবল্লী পর্বতের পূর্ব অংশ, কচ্ছ এবং বিচ্ছিন্নভাবে দক্ষিণ ও মধ্য ভারতের কিছু কিছু অংশে আমরা মরু প্রকৃতির উদ্ভিদ দেখতে পাই। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে বৃষ্টিছায়া অঞ্চলে এর বিস্তার আমরা দেখি, যেখানে বৃষ্টিপাত 25 থেকে 50 সেন্টিমিটারের মধ্যে হয়। গড় উষ্ণতা 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস থাকে এবং আর্দ্রতা কম থাকে, অর্থাৎ 20 থেকে 40% মতো। আর্দ্রতা কম থাকা অর্থ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম। সেই সব অংশে মরু উদ্ভিদ বিকাশ লাভ করে। আমরা থর মরু অঞ্চলটাকে এখানে চিহ্নিতকরণ করেছি। পাওয়ার পয়েন্টিংয়ে যাব। ভারতের কফি উৎপাদক অঞ্চল। ভারতের কফি উৎপাদক অঞ্চল। কফি একটি অন্যতম পানীয় ফসল। আমরা শীতকালীন সময়ে কফি পান করে থাকি। মৃদু উত্তেজক পানীয় এটি। দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরলে কফি উৎপাদন হয়ে থাকে।
দক্ষিণ ভারতের কেরল, কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যে কফি উৎপাদক অঞ্চল অবস্থান করছে। কফি উৎপাদনে কর্ণাটক প্রথম স্থান অধিকার করে। পরের পয়েন্টে নিয়ে যাব। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবে না। সাবস্ক্রাইব করে রাখলে পরের ভিডিওর কী তৈরি হয়েছে সেটা জানতে পারবে। সবসময় আমরা সব ভিডিওকে হাতের কাছে পাই না, কিন্তু সাবস্ক্রাইব করা থাকলে সহজে খুঁজে নেওয়া সম্ভব হবে। সাবস্ক্রাইব করা থাকলে একসঙ্গে যত ভিডিও তৈরি রয়েছে এই সংক্রান্ত সবগুলোকে দেখাও সম্ভব হবে। উড়িষ্যার লোহা ইস্পাত শিল্পকেন্দ্র রৌরকেল্লা উড়িষ্যার একমাত্র লোহা ইস্পাত শিল্পকেন্দ্র, বৃহদায়তন। জার্মানির সহায়তায় শিল্পকেন্দ্রটি গড়ে ওঠে। পূর্ব ভারতের যে লোহা ইস্পাত শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে তার মধ্যে এটি একটি অন্যতম। উড়িষ্যা রাজ্যের রৌরকেল্লাতে ভারতের একটি গুরুত্বপূর্ণ বৃহদায়তন সম্পূরিত ইন্টিগ্রেটেড লোহা ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। জার্মানির সহযোগে এই শিল্প কারখানা গড়ে তোলা হয়। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা অশোধিত লোহা উৎপাদন করার ক্ষেত্রে এর প্রায় 4.2 মিলিয়ন টন উৎপাদন করে থেকে থাকে। আধুনিকরণ প্রক্রিয়া কার্যকরী হয়েছে কিছুটা, আরও প্রক্রিয়াও চলছে। সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার অধীন এই শিল্প কারখানা। তো এক নজরে আমরা সবকটা ম্যাপ পয়েন্টিংয়ে দেখে নিই মানচিত্রের মধ্যে কোথায় কোথায় রয়েছে। অবশ্যই নাম, রেজিস্ট্রেশন নাম্বার ওলাম্বা লিখতে হয়, কিন্তু খেয়াল রাখবে সাবস্ক্রাইব করে রাখলে পরের ভিডিও নোটিফিকেশান জানতে পারবে। তোমার প্রয়োজনীয় যে ভিডিও সেটাকে দেখার সুযোগ তৈরি হবে। আর একসাথে পরবর্তী সময়ে একসাথে এই সংক্রান্ত যে ভিডিওগুলো রয়েছে তাকেও দেখার সুযোগ তৈরি হবে, নতুবা খুঁজে পাওয়াটা অসুবিধে হবে। থ্যাংক ইউ।